শুভ মহাষ্টমীতে কামারপুকুর রামকৃষ্ণ মঠে মা দুর্গা ও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম ও রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকতরানন্দজিকে প্রণাম করে গোঘাটের বিভিন্ন পুজো মণ্ডপ ও ঠাকুর দর্শন শুরু করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। প্রথমে মঠের দুর্গা দর্শন করে, তারপর পাশেই লাহাবাড়ির দুর্গাপূজা দর্শন করেন এবং সাধারণ মানুষকে দুপুরের আহারের ভোগ বিতরণ করেন। এরপরে লাহাবাজার সেনবাড়ির পূজা পরিক্রমা ও মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। এরপরে গোঘাট ২ নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলের গোঘাট ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফরিদ খানের ঝড়িয়া সার্বজনীন দুর্গোৎসব পরিক্রম করেন। সাথে ছিলেন কর্মাধ্যক্ষ ফরিদ খান, তৃণমূল কংগ্রেসের আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলার নেতৃত্ব গণেশ ঘোষ। মানস মজুমদার এখানে সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এরপর বদনগঞ্জ ২ নম্বর অঞ্চলের বেতরা ছয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসব পরিক্রম করেন। সাথে ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রবীর তুরুক, পঞ্চায়েত সদস্য বিকাশ চানক, ছয়ের পল্লীর সভাপতি হিমাংশু রায়। এরপর বদনগঞ্জ ১ নম্বর অঞ্চলের মুখার্জি বাড়ির প্রায় ৩০০ বছরের পুরনো দুর্গাপূজা পরিক্রম করেন। সাথে ছিলেন বদনগঞ্জ ২ নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি আনন্দ বেজ, রামপ্রসাদ হেস। এরপর বদনগঞ্জ সোশ্যাল অ্যাকশন ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা পরিক্রম করেন। সাথে বদনগঞ্জ রামকৃষ্ণ মঠের দুর্গাপূজা। এরপর কৃষ্ণগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা পরিক্রম করেন। সাথে ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মিলন দিগার। এরপর মধুবাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো হয়ে হরিপাল নালিকুল চক্রবর্তী বাড়ির দুর্গাপূজা, যেটি বিশিষ্ট আইনজীবী প্রণব চক্রবর্তী ও তার পরিবার করে থাকে। এরপর হুগলি রুরাল পুলিশের কামারকুণ্ডু অফিস দুর্গাপূজা, যেখানে হুগলি রুরাল পুলিশের এসপি শ্রী কামানাশেষ সেন আইপিএস সপরিবারে উপস্থিত থেকে পূজায় আগত অতিথিদের আপ্যায়ন করেন। এখানে সপরিবারে ছেলে মেয়ে ও সহধর্মিণীকে নিয়ে উপস্থিত হন মানস মজুমদার। তিনি অতিথিদের কাছে তাদের এলাকার খবরাখবর জানতে চান। এরপরে ব্যান্ডেল কাজিদাঙ্গা মোড়, সাহেব বাগান ফুটবল মাঠ, সাহেব বাগান মোড় ও মানসপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ ও ঠাকুর দর্শন করেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। বেতরা ছয়ের পল্লী দুর্গোৎসব কমিটির সভাপতি হিমাংশু রায় রাজ্য সরকারের দুর্গাপূজার ১,১০,০০০ টাকা আর্থিক অনুদানের ভূয়সী প্রশংসা করেন। ১,১০,০০০ টাকা পেয়েছেন। মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর দেয়, এবছরও দিয়েছে। এবছরও বিরোধী যারা রাজনৈতিক দল তারা হাইকোর্টে গেছে, গত বছরও গেছিল, এই অনুদান যাতে মানুষ বারোয়ারিগুলোকে না দেওয়া হয়। আপনি একজন বারোয়ারি কর্মকর্তা এবং ৬টা গ্রামের কে একত্রিত করে এত বড় একটা পুজো করেন, আমরা দেখে আছি। এবং গোঘাটের সেরা পূজা হয় ছয়ের পল্লী বেতরা। এত বড় প্যান্ডেল আমি গোঘাটে ৫ বছর এমএলএ ছিলাম, আমি কোনো প্যান্ডেল কাউকে দেখিনি করতে। এবং মায়ের মূর্তিও যে কোনো বারোয়ারির থেকে সব দিক থেকে এগিয়ে। হ্যাঁ, মানে এটাকে এই যে মাতৃ আরাধনার পথে এই যেটা আপনি বললেন ১,১০,০০০ টাকাটা কম নয়, মানে এই যে বাধা দেওয়ার চেষ্টা, এটা কি কারো করা উচিত? আমি মনে করিনি কোনো ধর্মীয় ক্ষেত্রে বাধাটা আমি করিনি, মানে এটাকে আমি মনে থাকতে সমর্থন করিনি। যে একটা ধর্মের, সেটাই আমাদের হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক, হ্যাঁ, একটা কথাই আছে যে উৎসব সবার, ধর্ম যে যার। তো উৎসবের ক্ষেত্রে যদি এই জিনিসটা না পাওয়া যেত, এটা আমি ইয়ে করে বলবো, গর্বের সাথে বলবো যে হয়তো বহু পুজো আজকে যত মানে গ্রামে গ্রামে পুজো শুরু হয়ে গেছে একটাই কারণে, যেটা হচ্ছে এই অনুদানটার আশা করি। কিন্তু এখন নতুন পুজো এই সামনে ফুলুই গ্রামে চালু হয়েছে, এই বছরই শুরু হলো। আবার একটা ওই ফুলুই গ্রামে আর একটা পুজো হতে যাচ্ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। ওরা আবার ওই জগদ্ধাত্রী পুজোর দিকে আগাচ্ছে, হ্যাঁ, ফুলেশ্বরের ওই পূর্ব ফুলুইটার দিকে। যাই হোক, এটাকে আমি কিন্তু মনে প্রাণে সমর্থন করি যে এই উৎসব করতে গেলে, এই ধরনের পুজো করতে গেলে, বিশেষ করে দুর্গাপুজোর মতন একটা এত বড় মানে পুজো, এই পুজোটা করতে গেলে একটা না একটা কিছু ব্যাকিং থাকা দরকার। এই ব্যাকিংটা কিন্তু সরকারি তরফ থাকতে সব পুজো প্যান্ডেলও পাচ্ছে, আমরাও পাচ্ছি। এটা আমার পক্ষে খুব, বা আমাদের এই পক্ষে ছপল্লির পক্ষে খুব ভালো জায়গায় আছি। অনেকে আর্থিকভাবে পিছিয়ে থাকে,
আমার নাম হিমাংশু রায়। আমি এই কমিটির প্রেসিডেন্ট হিসেবেই আছি। আর এই নিতাই চন্দ্র ঘোষ উনি সেক্রেটারি আছেন আমাদের এই বৎসরের ইয়েতে। এছাড়া আমাদের সমস্ত সদস্যরা খুব ভালো। একই সাথে মানস মজুমদার বদননঞ্জ মুখার্জি বাড়িতে উপস্থিত হয়ে পূজা পরিক্রম করেন ও রাজ্য সরকারের পূজা অনুদান ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বাংলা ও বাঙালিকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপোষহীন সংগ্রাম করে চলেছেন তার জন্য মায়ের কাছে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এটা প্রতি বছরের রুটিন। যখন বিধায়ক ছিলাম তখন তো পঞ্চমী থেকে শুরু হতো বিভিন্ন প্যান্ডেলে ঘোরা। এখন বিধায়ক নেই, এখন জেলা পরিষদ আছি পান্ডুয়া থেকে। স্বাভাবিকভাবে অন্যান্য বছর বিধায়ক থাকার সময় যেভাবে পূজা পরিক্রমা করতে পারতাম গোঘাটের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে, এখন সেটা সম্ভব হয় না। কিন্তু 5 দিনের মধ্যে অন্তত 2 দিন গোঘাটের জন্য থাকে। এর আগে পঞ্চমীর দিন আমরা গোঘাটের দুটো বড়কে আমরা পূজা পরিক্রমা বিভিন্ন প্যান্ডেল ঘুরে ঘুরে প্যান্ডেলের উদ্বোধন হোক বা প্রতিমা দর্শন হোক সেটা আমরা করেছি। আজকে আবার সকালে কামারপুকুর মঠ, সেই মঠে মায়ের কাছে প্রার্থনা করে মায়ের আশীর্বাদ চেয়ে, যেহেতু মাতৃবিয়োগ হয়েছে এবছর অঞ্জলি দিতে পারিনি, ঠাকুরের কাছে প্রণাম করে ভোগ নিয়ে আবার বেরিয়ে পড়েছি। ঝরিয়া হয়ে বেতরা হয়ে একদম শেষ প্রান্ত আমাদের গোঘাটের বেতরা ছপল্লীর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো হয়ে এই মুহূর্তে আমরা মুখার্জি বাড়ির বদনগঞ্জ মুখার্জি বাড়ির দুর্গা পুজোয় আছি। নপুরুষের পূজা এই মুহূর্তে যিনি পূজা করছেন উনি আমাদের সামনেই রয়েছেন। উনি প্রত্যেক বছর উদ্যোগ নিয়ে এই পুজোটা করে থাকেন এবং নপুরুষের পুজো মানে প্রায় 300 বছর ধরে নিন, মানে একদম ব্যক্তিগত উদ্যোগে এই পুজোটি হয়। কিন্তু আমরা জানি যে এরকম যে সমস্ত পুজো আছে, সে জমিদারি বাড়ির পুজোই হোক বা কোনো ব্যক্তিগত বাড়ির পুজো হোক, যে পরিস্থিতি শুরু হয়েছিল সেই পরিস্থিতি এখন অনেক জায়গায় নেই। স্বাভাবিকভাবে তাদের পুজোটা টেনে নিয়ে যেতে অসুবিধা হয়। তারা বিভিন্নভাবে সরকারের কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করে, বিভিন্ন বারবারই যেভাবে আর্থিক অনুদান পায় সরকারের, ঠিক একইভাবে বাড়ির পুজোগুলো সেই পুজোগুলো সরকারের কাছে আর্থিক অনুদানের জন্য তারা চেয়ে আছে, সরকারের দিকে থেকে চেয়ে আছে। এবং এই মুখার্জি বাড়ির দুর্গাপূজা ওনারা একটা ট্রাস্টও করেছে। ট্রাস্টের মাধ্যমে যদি আগামী দিনে আর্থিক অনুদান পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছেন। এখনো আমরা এই মুখার্জি বাড়ির পরে মুখার্জি বাড়ির দুর্গাপূজাটা আমাদের প্রত্যেক বছর আসতে হয়। এখানে না আসলে মনে হয় কোনো একটা জায়গায় গ্যাপ থেকে গেল পূজা পরিক্রমায়। কেন মায়ের এখানে আসবো, মায়ের কাছে একবার প্রণাম করবো, মায়ের কাছে মনের যে চাওয়া পাওয়ার বিষয়টা রয়েছে সেই জিনিসগুলো না হলে মনে হয় কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। যার জন্য যত শত ব্যস্ততার পরেও মুখার্জি বাড়ির দুর্গাপূজা আমরা আসি, চেষ্টা করি। এরপরে আমরা এখান থেকে আরো যে সমস্ত আমাদের বারবাড়ি আছে বদনগঞ্জের বা কামারপুকুর বা অন্যান্য বা 1 নম্বর ব্লকের, সেগুলো যাবো। এভাবেই আজকে গোঘাটের পুজো পরিক্রমা শেষ হবে। এটা চেষ্টা করি, বিধায়ক থাকার সময় তো সব জায়গায় যেতাম, কিন্তু এখন চেষ্টা করি যতটা বেশি কম সময়ের মধ্যে যতটা বেশি করা যায়। কারণ নিজের বাড়ির এলাকা রয়েছে, পান্ডুয়া রয়েছে, নিজের বর্তমান নির্বাচনী ক্ষেত্র। তো সেই জায়গাটাই আজকে গোঘাটের সবার সাথে আছি। মানে সেই মনে হয় নিজের ঘরের মানুষের সাথে পূজা পরিক্রমা করছি। মানে এটা না হলে পরে হয় কোথাও একটা গ্যাপ। কেন এই মানুষগুলোই তো রাজনৈতিক পরিচিতি দিয়েছিল, রাজনৈতিক নেতা ছিলাম, কিন্তু সম্পূর্ণতা দিয়েছিল তো গোঘাট, বিধায়ক বানিয়েছিল। যার জন্য গোঘাটের প্রতি একটা দুর্বলতা সবসময়, এবং সেই দুর্বলতা থেকেই পুজোর সময়ও চেষ্টা করি বিভিন্ন পরিচিত মানুষ যারা আমার রাজনীতির পথ চলতে গিয়ে বিভিন্ন সময় আমার পাশে থেকে দলকে মজবুত করেছে, আমাকে নয় দলকে মজবুত করেছে। তো তাদের অনেকের সাথে অনেক সময় মনোমালিন্য হয়েছে, কিন্তু তারা যখন বিভিন্ন অনুষ্ঠানে ডাকে, সুখে হোক দুঃখে হোক, যখন তারা ডাকে সেখানে না আসতে পারে মনে হয় নিজের সাথে কোথাও একটা বেইমানি করছি, কেননা তারা দলের সাথে আছে। তো সেই জায়গায় অনেক বারোয়ারি ডেকেছিল, এবং অনেক বারোয়ারির মধ্যে মুখার্জি বাড়িও তারা অফিসে যোগাযোগ করেছে, ফোনে যোগাযোগ করে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা মুখার্জি বাড়ির দুর্গাপুজো এসেছি, এরপরে বাকি বারোয়ারিগুলোতে আমরা যাবো। মায়ের কাছে দেখুন চাওয়া পাওয়া কি, মায়ের কাছে নিজের জন্য যেমন ভক্তরা চায়, তার সন্তানরা চায়, ঠিক একইভাবে তার পরিবারের জন্য চায়। তার বৃহৎ পরিবার, মানে আমাদের বৃহৎ পরিবার তো আমাদের রাজনৈতিক যে গণ্ডি, গোঘাটের সমস্ত গোঘাটের মানুষ, একই সাথে বাংলার মানুষ।
একইভাবে প্রথমে যেমন নিজের পরিবারের জন্য, নিজের জন্য, এটা প্রত্যেক মানুষ, প্রত্যেক ভক্ত, প্রত্যেক সন্তান করে থাকে। ঠিক একইভাবে যেহেতু আমি রাজনীতির সাথে জড়িয়ে আছি, সমস্ত গোঘাটটা আমার একটা পরিবার। সেই সমস্ত মানুষের মঙ্গল কামনা এবং আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা এই মুহূর্তে সারা ভারতের যে আগ্রাসী সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, তারা যেভাবে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, বাংলার এবং বাঙালির উপরে বিভিন্ন হিন্দিভাষী রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষা শুনলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করছে, নাগরিকত্ব যাচাইয়ের নামে তাদেরকে অ্যারেস্ট করে রাখছে, সেই জায়গায় লড়ে যাচ্ছে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নোটবন্দি হোক বা জিএসটি হোক, দেখুন জিএসটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ছিলেন, আজকে শেষ পর্যন্ত এসে মানুষের পকেট কেটে কেটে এমন একটা জায়গায় মানুষকে সর্বশান্ত করে শেষে এসে বললো যে জিএসটিটা আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা জিএসটিটা আমরা কমালাম, কোথাও শূন্য করলাম, কোথাও কমালাম, আবার কোথাও বাড়িয়ে দিলাম। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল প্রথম থেকে। ঔষধের উপরে জিএসটি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্স্যুরেন্সের উপরে জিএসটি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলতে যে এখানে জীবন মৃত্যুর সাথে বিষয় আছে, এখানে জিএসটি চাপানোটা ঠিক হবে না। তো এই সরকার এমন একটা কেন্দ্রের সরকার যারা প্রথমে মানুষকে মারে, মেরে মেরে যখন একদম শেষ প্রান্তে যায় তখন বলে যে অক্সিজেন দিলাম তো বাঁচার চেষ্টা করো, যখন মানুষ শেষ। মানে এই সময়ও আমরা দেখলাম যে মানুষকে মেরে মেরে এখন বলছে যে মানুষকে কিছুটা রিলিফ দিলাম, মানে পকেট কেটে কেটে কেটে, মানে আমার কাটা হয়ে গেছে, এবার মানুষকে দেখালাম যে আমি মানুষের পাশে আছি। তো সেই জায়গায় পরিত্রাণ তো করেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিবাদ করে থাকেন সবসময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটি যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে তো বাংলার মানুষ ভালো থাকবে। তার দীর্ঘায়ু কামনা করলাম। একই সাথে তিনি যাতে বাংলার মানুষের জন্য আরো বেশি করে কাজ করতে পারেন, বাংলার মানুষের হয়ে যেভাবে তিনি সবসময় প্রতিবাদ করেন, বাংলা মানুষের জন্য যেভাবে লড়াই, সেই লড়াইটা আরো আরো করতে পারেন। মায়ের কাছে সেটা বললাম। মা তো সর্বময়ী, মা সকলের মনের ভিতরে কি আছে সেটা মা উপলব্ধি করতে পারেন, এবং মায়ের কাছে যদি কেউ শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি ভরে প্রার্থনা করে, মা কাউকে হতাশ করে না।